প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা ভালো নেই। আজকের দিনটা একটা গভীর বেদনার দিন। সকাল থেকেই নানা দুঃসংবাদ ভেসে আসছিল। শেষ পর্যন্ত সংবাদপত্রের খবর অনুযায়ী চট্টগ্রামের হাটহাজারীতে আমাদের ৪ জন ভাই শহীদ হয়েছেন। কেন হয়েছেন? কারণ তারা প্রতিবাদ করেছিল বাংলাদেশে গুজরাটের কসাই বলে খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গেছিল। এই প্রতিবাদ দীর্ঘদিন থেকেই চলছে। শুধু হাটহাজারী নয়, শুধু ইসলামপন্থীরা নয়, বাংলাদেশের সকল সচেতন মানুষ, বাংলাদেশের সকল আত্মমর্যাদাশীল মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। বাম ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে, বাম সংগঠনগুলো প্রতিবাদ করেছে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ প্রতিবাদ করেছে, বাংলাদেশের সকল বিবেকবান মানুষ প্রতিবাদ করেছে। আমার বিশ্বাস আওয়ামী লীগ যারা করেন তাদের অনেকেই মোদির এই আগমনে বিস্মিত, বিব্রত এবং ব্যথিত। তারপরেও মোদি এসছে এবং এই মোদির আগমন একটি রক্তপাতের মধ্যে দিয়ে শুরু হয়েছে। মোদি কেন আসছে? বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেই যেটা এসছে তা হচ্ছে সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায় বলে একটি সম্প্রদায় আছে হিন্দু ধর্মের। সেই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, তার জন্মস্থান গোপালগঞ্জে। সেই মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির বিজয়ের জন্য ক্রুশিয়াল। সেই জন্য মোদি গোপালগঞ্জে যাবেন। শুধু গোপালগঞ্জে নয়, যশোরেও একটি মন্দিরে যাবেন এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে বার্তা দেবেন যেন বিজেপির পশ্চিমবঙ্গে বিজয় সুনিশ্চিত হয়। বাংলাদেশের ভূমি একটি বিদেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একটি রাজনৈতিক দলের অন্যতম প্রধান নেতা, সেই দলের নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এটুকু শুনে মনে হতে পারে যে এটার মধ্যে বিশেষত্ব কি। আমি আপনাদেরকে ইতিহাসের দিকে ফিরিয়ে নিয়ে যাব। মোদি আসলে কে? নির্বাচনে মোদির কারিশমাটা কোথায়? আমার বিশ্বাস এই ইতিহাস শুনলে আপনারা চমকে যাবেন। মোদি কিভাবে গড়ে উঠেছে সেই ইতিহাস শুনলে আপনারা চমকে যাবেন। মোদি ৮ বছর বয়সে আরএসএস বলে একটি সংগঠনে যোগ দেয় স্বেচ্ছাসেবক হিসেবে এবং মোদি সেই সংগঠনের সামরিক প্রশিক্ষণ নেয়। আরএসএস রাষ্ট্রীয় সেবক সংঘ, যে রাষ্ট্রীয় সেবক সংঘ বিজেপির ফাদার অর্গানাইজেশন। সে রাষ্ট্রীয় সেবক সংঘের মিলিটেন্ট আছে যারা সামরিক প্রশিক্ষণ নেয় লক্ষ লক্ষ সারা ভারত জুড়ে। তারা বিশেষ পোশাক পরে, তারা কুচকাওয়াজ করে, তাদের সমস্ত রীতি আচার সামরিক বাহিনীর মতো। আরএসএস এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 সালে, যখন জার্মানিতে হিটলার তার বই মাইন ক্যাম্প বা আমার সংগ্রাম প্রকাশ করেন এবং একই সাথে তিনি একই রকম একটা সংগঠন করেন, তার নাম ছিল এসএস।
এই এসএস এর সামনে আর লাগিয়ে হিটলারের নাজি বাহিনীর আদর্শ উদ্বুদ্ধ হয়ে এই নাৎসি সংগঠন ভারতীয় উপমহাদেশে প্রথম নিয়ে আসে নরেন্দ্র মোদীর দল। নরেন্দ্র মোদী যেই আরএসএস এর একজন কর্মী, সংগঠক, মিলিট্যান্ট ছিল। যে ভিডিওটা পজ হয়ে গেছে, আবার শুরু করছি। শুধু মোদীই নয়, অমিত শাহ সেও আরএসএস এর একজন জঙ্গি, একজন মিলিট্যান্ট, একজন সংগঠক, একজন সদস্য ছিল। এই আরএসএস এর রাজনৈতিক উইং হিসাবেই প্রথম 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা পরবর্তীতে জনতা পার্টির সাথে মার্জ হয়ে ভারতীয় জনতা পার্টি নাম নেয়। এই ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান নেতা নরেন্দ্র মোদী। ইনফ্যাক্ট ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল ফেস, গ্লোবাল ফেস, আইকন, পলিটিক্যাল আইকন নরেন্দ্র মোদী। বিজেপির ভারতের রাজনীতি, সেই প্রসঙ্গে আমি পরে আসব। এখন যে গল্পটা বলবো সেটা শুনলে আপনাদের কাছে গল্প মনে হবে, কিন্তু এটাই রাজনৈতিক ইতিহাস। মোদী কিভাবে আজকের নরেন্দ্র মোদী হয়ে উঠল, জার্নিটা খুব বেশি দিনের নয়। 2001 সালে নরেন্দ্র মোদী তখনও গুজরাটের কোন নির্বাচিত সংসদ সদস্য নয়। 2001 সালে একটি নির্বাচিত পলিটিক্যাল অ্যাসেম্বলি ছিল। এই নির্বাচিত পলিটিক্যাল অ্যাসেম্বলিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপিরই আরেক নেতা কেশুভাই প্যাটেল, একজন খুবই জনপ্রিয় নেতা ছিলেন। তিনি গত বছর মারা গেছেন। এই কেশুভাই প্যাটেলকে বিজেপির কেন্দ্রীয় সরকার বরখাস্ত করে এবং নরেন্দ্র মোদীকে, যে তখনও কোন সংসদ সদস্য নয়, কোন নির্বাচিত সদস্য নয়, তাকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তারপরে সে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার 5 মাসের মধ্যেই গোধরা বলে একটা জায়গায় একটা ট্রেনে রহস্যজনক আগুনে বেশ কিছু তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। কখনো জানা যায়নি এই আগুনটা কে দিয়েছিল, কিন্তু তারপরেই দোজক নেমে আসে গুজরাটের মুসলমানদের উপরে। ভোটার লিস্ট হাতে নিয়ে, ছাপানো ভোটার লিস্ট হাতে নিয়ে মুসলমানদের বাসা, ব্যবসা প্রতিষ্ঠান, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, গর্ভবতী নারী পর্যন্ত সিস্টেমিক জেনোসাইড, গণহত্যার শিকার হয়। গর্ভবতী নারীদের পেট ছিঁড়ে ভূমিষ্ঠ হয়নি এমন শিশুকেও হত্যা করা হয়। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। এই নরেন্দ্র মোদী সেই সময়ে পুলিশকে কি ইনস্ট্রাকশন দিয়েছিল জানেন? এটা আমার কথা নয়, এটা পুলিশেরই কথা। সেই সময় পুলিশের ডিআইজি ছিলেন সঞ্জীব ভাট। সঞ্জীব ভাট নিজে বলেছেন, নরেন্দ্র মোদী যখন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছিল, নরেন্দ্র মোদী বলেছে হিন্দুদের এই ক্ষোভকে উদ্গীরিত হতে দাও। এটা শুধু সঞ্জীব ভাট একাই বলেনি, এটা মিটিং এ
সকল পুলিশ অফিসারের প্রতি নরেন্দ্র মোদীর নির্দেশ ছিল। এই কথাটা রিকনফার্ম করেছে মোদীর ক্যাবিনেটের সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডে, তিনিও একজন বিজেপি নেতা। তিনি এটা কোথায় বলেছেন? হরেন পান্ডে এটা বলেছেন একটা পাবলিক শুনানিতে। এরপরে হরেন পান্ডের কপালে কি ঘটেছিল জানেন? গল্প নয়, রোমাঞ্চ উপন্যাস। হরেন পান্ডে নিষ্ঠুরভাবে খুন হয়ে যান। কে তাকে খুন করে এটা আর জানা যায় না। গুজরাটের গণহত্যার পরে কিছুদিন পরে, কয়েক মাস পরে গুজরাটে নির্বাচন হয়। সেই নির্বাচনে মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে সেই সিঁড়ি মারিয়ে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। আপনাদের কি এখন মনে হয় না এই নরেন্দ্র মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়াটা একটি পরিকল্পিত ঘটনা? ফ্রম নোহোয়্যার, যে একজন সংসদ সদস্যও না, তাকে মাত্র কয়েক মাসের মধ্যেই গুজরাটের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসাবে গড়ে তোলার জন্য একটা বিশাল মহাপরিকল্পনা করা হয়েছিল। এবং সেই পরিকল্পনাতে শুধু মুসলমানের রক্তই নয়, তার নিজের দল বিজেপি, তার নিজের ক্যাবিনেটের নেতা হরেন পান্ডেকেও খুন হয়ে যেতে হয়েছিল। এটাই মোদী, নির্বাচনের মাস্টার। তারা জানে কিভাবে নির্বাচন করতে হয়। তারা ঠিক একইভাবে নানা পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের নির্বাচনে জেতার জন্য বাংলাদেশে এসে বাংলাদেশে তাকে আসতেই হবে এবং এই রক্তের উপর দিয়ে সে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী হওয়ার কাজ করে নিতে চায়। গুজরাটের গণহত্যার বিষয়ে শুধু কি সঞ্জীব ভাট, শুধু কি হরেন পান্ডে? সেই সময় গুজরাটের পুলিশের ডিজি ছিলেন আরবি শ্রীকুমার। তিনি টেস্টিমনি দিয়েছেন। তিনি বলেছেন নরেন্দ্র মোদী নিজে পুলিশকে ইল্লিগাল এবং আনকনস্টিটিউশনাল অর্ডার দিয়েছেন সেই সময়। এই বিজেপি, তার রাজনীতির মূল স্লোগান কোনটা? এই বিজেপির রাজনীতির মূল স্লোগান হচ্ছে বাংলাদেশ ঘৃণা। এই বিজেপির সভাপতি অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছেন। এই বিজেপির নেতারা সকালে সন্ধ্যায় বাংলাদেশের ভূমি দখল করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উস্কানি দেয়। এই বিজেপির নেতারা বাংলাদেশিদেরকে বিতাড়ন করাটা ভারত থেকে তাদের রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়েছে এবং ক্রমাগত তাদের প্রত্যেকটা সভায় বাংলাদেশ ঘৃণা তাদের প্রধান উপজীব্য। গুজরাটের গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করা হয়েছিল, এই ঘটনায় কি আপনি অনুশোচনা বোধ করেন? নরেন্দ্র মোদী হাসতে হাসতে উত্তর দিয়েছিল, আমার গাড়ির সামনে যদি একটা কুকুর পড়েও মারা যায় আমি তো তাতেও ব্যথিত হই। কি ধৃষ্টতা যে মুসলমানের জীবনকে কুকুরের সাথে তুলনা করে সেই নরেন্দ্র মোদী
সেই বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণার প্রচারক বাংলাদেশে আজকে সম্মানিত। এটা বাংলাদেশবাসীর জন্য লজ্জার। বাংলাদেশের মানুষ তাই প্রতিবাদে ফেটে পড়েছে। শুধু হাটহাজারি নয়, বাম সংগঠনগুলোও পেটে পড়েছে, নাগরিক সংগঠনগুলোও করেছে, রাষ্ট্র চিন্তা করেছে। কে নয়? কিন্তু আজকে আনন্দবাজার পত্রিকা কলকাতার সংবাদ করেছে বাংলাদেশে নাকি পাকিস্তানপন্থীরা তাণ্ডব করেছে। কি ধৃষ্টতা! বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, যেটা আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। আমরা অবশ্যই প্রতিবাদ সংগঠন করতে পারি। আমরা অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা প্রচারককে বাংলাদেশে রুখে দিতে চাই। আমরা অবশ্যই গুজরাটের গণহত্যাকারীকে বাংলাদেশের পবিত্র মাটিকে অপবিত্র করে দিতে চাই না, করে দিক সেটা চাই না। কেন তাহলে আমাদেরকে পাকিস্তানপন্থী বলা? কেন বাংলাদেশের সাধারণ মানুষকে পাকিস্তানপন্থী বলা? বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক পরিচয় রক্ত দিয়ে প্রমাণ করেছে। বাংলাদেশের মানুষ যে 1971-এর 25শে মার্চে গণহত্যার শিকার হয়েছে, সেই একই মানুষ গুজরাটের গণহত্যাকারীর কষায়ের রক্ত তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনে কলঙ্কিত করুক, সেটা চায় না। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মাটিতে কোনো গণহত্যাকারীর ঠাঁই নেই। বাংলাদেশের মাটিতে কোনো মানবাধিকার লঙ্ঘনকারীর ঠাঁই নেই। বাংলাদেশের মাটিতে কোনো রেসিস্ট বর্ণবাদীর ঠাঁই নেই। বাংলাদেশের মাটিতে মোদির ঠাঁই নেই। বাংলাদেশের মাটি ভারতের নির্বাচনে বিজয়ের জন্য ব্যবহার হতে দেবে না বাংলাদেশের মানুষ। এটা বাংলাদেশের মানুষের শপথ। হাটহাজারীর 4 জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানাই। তাদের মৃত্যু শহীদি মর্যাদা লাভ করুক। ভালো থাকবেন।